বন্ধুরা, আমি সৌমি। আজকে আমি এসেছি ডিএম ক্লিনিকে। আমাদের সঙ্গে আছে আজ বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুবিশ্বর। নমস্কার। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে জেনে নেব ডায়াবেটিস। ডায়াবেটিস কি? স্যার, আজকে আমাদের দর্শকরা জানতে চাইছে যে ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কি? খুব ভালো কোশ্চেন করেছো সৌমি। কেন ডায়াবেটিস এমন একটা রোগ, মানে এখন কিন্তু মানে ভারতবর্ষে যদি দেখা যায় প্রতি 10 জন অ্যাডাল্টের মধ্যে একজনেরই দেখা যায় যে ডায়াবেটিস বা সুগার আছে। তো ডায়াবেটিস এইটা কিন্তু অনেক পুরনো আমল থেকেই কিন্তু এই রোগটা আছে। সেই আয়ুর্বেদেও এটা মধুমেহ বলে এটাকে উল্লেখ করা আছে। তা আমাদের যখন সুগার রক্তে সুগার বা শর্করার মাত্রাটা বেড়ে যায় তখনই ডায়াবেটিসটা হয়। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে গ্লুকোজ, আমরা যে কোনো খাবার খাওয়ার পর সেটা ব্লাডে গ্লুকোজ হিসেবে অ্যাবজর্ব হয়, যে এই গ্লুকোজটা কিন্তু আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করে। কিন্তু এই গ্লুকোজটা যখন সেলে প্রবেশ করতে না পারে তখন দেখা যায় ওটা ব্লাডের মধ্যেই রয়ে যায় এবং যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এবার আমাদের প্যানক্রিয়াসে থেকে ইনসুলিন বলে একটি হরমোন সিক্রেশন, এই হরমোনটি কিন্তু আমাদের রক্তের শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ইনসুলিনটা বডিতে প্রত্যেকটা সেলে গ্লুকোজের এন্ট্রি করতে হেল্প করে। তা যখন আমাদের দেখা যায় যে এই প্যানক্রিয়াসের বিটা সেলগুলো নষ্ট হয়ে গিয়েছে বা এগুলো পর্যাপ্ত পরিমাণে নেই, তখন হতে পারে সুগার। অথবা পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, সেক্ষেত্রে আমাদের এই সুগার বা ডায়াবেটিস হতে পারে। আরেকটা কথা ডক্টর, আমাদের অনেকেই দর্শকরা স্পেশালি জানতে চেয়েছে যে আমাদের ডায়াবেটিসটা কিভাবে হচ্ছে, এটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ, ডায়াবেটিসটা ক্লাসিক্যাল যে সিমটম যেগুলো হয়, যেমন বারবার ইউরিন হওয়া, প্রচণ্ড খিদে পাওয়া, ওয়েট লস হওয়া, দুর্বল ভাব লাগা, তা সেই সব সিমটমগুলো কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে গিয়ে আমরা পাই আর কি। কিন্তু ম্যাক্সিমাম এখন যেটা হয়, ম্যাক্সিমাম কিন্তু অ্যাসিমটোমেটিক, এগুলো কিছু সাইলেন্টলি প্রোগ্রেস হয়, ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা সিমটম বুঝতে পারি না। এবার সেসব ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে রেগুলার স্ক্রিনিং, যেমন ব্লাড সুগারের টেস্ট করা। যেমন ফাস্টিং ব্লাড সুগার যদি দেখা যায় যে 126 বা তার বেশি থাকে, অথবা খাওয়ার পরে, খাওয়া শুরু করার 2 ঘন্টা বাদে যে সুগারটা, পোস্টপ্রান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ, এটা যদি দেখা যায় 200 বা তার বেশি থাকে, অথবা এইচবিএওয়ানসি, এই এইচবিএওয়ানসি যদি 6.5 বা তার বেশি থাকে, তখনই কিন্তু আমরা যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছি এটা বলতে পারি। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা জিনিস জানতে চাইছি, মানে আমার দর্শকরা জানতে চাইছে যে HbA1c যে আপনি পরীক্ষাটার কথা বললেন, সেটা অ্যাকচুয়ালি কি এবং তার গুরুত্ব কি তার পরীক্ষা করার? এইচবিএওয়ানসি হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন। মানে আমাদের রক্তের যেমন একটা টেস্ট হয় ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার বা র্যান্ডাম ব্লাড সুগার, সেরকম আরেকটা হয় এইচবিএওয়ানসি। এটা থেকে আমরা একটা 3 মাসের সুগার কন্ট্রোলের একটা আইডিয়া পেতে পারি। এটা 3 মাসের গড় সুগার বোঝায়। তা এইটা আমাদের আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, তারা তো বলছে যে এই এইচবিএওয়ানসি ভ্যালুটা যেন less than 7% থাকে, তাহলে আমরা গুড কন্ট্রোল পাই। এবার আরো গুড কন্ট্রোল, যেমন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট, তারা সাজেস্ট করে যেন এইচবিএওয়ানসি ভ্যালুটা 6.5%-এর নিচে থাকে। তা এটা যদি আমরা সেফলি অ্যাচিভ করতে পারি, পেশেন্টের অন্যান্য কোনো কমপ্লিকেশন বা হাইপোগ্লাইসিমিয়া বা অন্য কিছু না হলে, তাহলে আমাদের টার্গেট সবসময় 7%, বিলো 7% বা বিলো 6.5% আমরা রাখার চেষ্টা করি। এবার এইচবিএওয়ানসিটার ভূমিকা এক হচ্ছে আমরা সুগার কন্ট্রোলের স্ট্যাটাসটা বুঝতে পারি, তার গুড কন্ট্রোল কি পোর কন্ট্রোল আছে। 2 হচ্ছে আমাদের ডায়াগনোসিসে হেল্প করে। যদি এইচবিএওয়ানসি ভ্যালুটা 6.5% বা তার বেশি আসে, তখন কিন্তু আমরা বলি যে ডায়াবেটিস। সুতরাং এটা ডায়াগনোসিস সময় যদি এইচবিএওয়ানসি করা হয়, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত কি না। এবার নর্মাল এইচবিএওয়ানসি হচ্ছে 5.6% বা তার কম, আর 5.7 থেকে 6.4 এই রেঞ্জটা কিন্তু প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের আগের স্টেজ। ডাক্তারবাবু, আরেকটা কথা,
যে আমরা এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে কেন চিন্তা করব? খুব ভালো কোশ্চেন সৌমি। কারণ ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে বা অনিয়ন্ত্রণে আছে। এবার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে কিন্তু ডায়াবেটিস থেকে যে সে কমপ্লিকেশনসগুলো হয়, যেমন মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলো, বা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা পেরিফেরাল আর্টারি ডিজিজ, এই কমপ্লিকেশনের চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায় যখন আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে না। সো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আমরা এইগুলো প্রিভেন্ট করতে পারি, এই কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করতে পারি, এবং আমাদের লাইফটাকে ডিজিজ ফ্রি বা মরবিডিটি ফ্রি ভাবে অনেকটা দিন আমরা অতিবাহিত করতে পারবো। তো সুতরাং এই কমপ্লিকেশনগুলো দূরে রাখাও কিন্তু আমাদের ডায়াবেটিস চিকিৎসার একটা অন্যতম উদ্দেশ্য। ডাক্তারবাবু, আমরা এই ডায়াবেটিসটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবো? হ্যাঁ, ডায়াবেটিসটা কীভাবে নিয়ন্ত্রণে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেগুলার এক্সারসাইজ এবং আমাদের প্রপার হেলদি ডায়েট, এটা কিন্তু মেনটেন করতে হবে। মানে আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে। রেগুলার এক্সারসাইজ অ্যাটলিস্ট 30 মিনিটস পার ডে বা উইকলি 150 মিনিট, এটা যেন মিনিমাম এক্সারসাইজ হয়। আর খাওয়া দাওয়াতে যথেষ্ট ব্যালেন্সড এবং হেলদি ডায়েট এবং ক্যালোরি মেপে আমাদের কিন্তু এই ডায়েটটা ফলো করতে হবে। এবং হেলদি লাইফস্টাইল, প্রপার টাইমে স্লিপ প্যাটার্নটাও যেন ঠিকঠাক মেনটেন করতে হবে, এবং অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। এবং তার জন্য যোগা, এগুলো প্র্যাকটিসও করা যেতে পারে, যোগা, মেডিটেশন, এগুলো করা যেতে পারে। আর আমাদের এই সুগারটা নিয়মিত চেক আপ করা দরকার, মানে সুগারটা মনিটর করতে হবে রেগুলারলি, যেমন ফাস্টিং বা পোস্টপ্রান্ডিয়াল বা এইচ1সি ভ্যালুটা যদি 7% বা তার কমে আছে, তাহলে বুঝবো যে এটা নিয়ন্ত্রণে আছে। তা এর সাথে সাথে আমরা ডিপি ব্লাডের কোলেস্ট্রল লেভেলটা নিয়ন্ত্রণে রাখা, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখা, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া ডায়াবেটিসের জন্য যে কমপ্লিকেশনগুলো, যেমন রেটিনোপ্যাথি, তার জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে অ্যাটলিস্ট বছরে একবার করে যাওয়া উচিত, যে রেটিনোপ্যাথি আছে কিনা সেটা টেস্ট করা, এবং যদি থাকে তার সেই মতো তার চিকিৎসা গ্রহণ করা। বা ডায়াবেটিক কিডনি ডিজিজ হচ্ছে কিনা সেই জন্য অ্যাটলিস্ট বছরে একবার করে সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করা, বা ইউরিনে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এগুলো থেকে আমরা কিডনি স্ট্যাটাসটা বুঝতে পারি, এবং সেই মতো কিন্তু আমরা প্রিভেন্টিভ স্টেপস বা ট্রিটমেন্ট নিতে পারি। আর আছে নিউরোপ্যাথি হচ্ছে কিনা, ডায়াবেটিক ফুড, সেটা সেই জন্য ফুড এক্সামিনেশনটা কিন্তু বছরে একবার করে দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যেন কখনোই ওষুধ বন্ধ না করেন, নিয়মিত ওষুধ খেয়ে যাবেন, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করুন। ডাক্তারবাবু, টাইপ 2 ডায়াবেটিসটা কি রিভার্সেবল? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলতে শুনি। মানে এইটা আমাদের অনেক রোগীদেরই যে এটা কি রিভার্সিবল, এটা কি সেরে যাবে, এটা কিন্তু অনেকেই জানতে চায়। অনেকে, আমাদের দর্শকরা অনেকেই জানতে চেয়েছিল। কিন্তু এটা কিন্তু অন্যান্য, যেমন জ্বর, সর্দি, কাশি, যেমন মেডিসিন নিলাম ভালো হয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য না। কিন্তু আমরা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি। কেননা ডায়াবেটিসটা যখন ধরা পড়ে, অলরেডি কিন্তু আমাদের প্যানক্রিয়াসের 50% বিটা সেল কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে বাকি যে 50% বিটা সেল থাকে, সেটাই কিন্তু ইনসুলিন তৈরি করে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। কিন্তু সেটা যখন পারে না, তখন কিন্তু ডায়াবেটিস ডেভেলপ। তা আমরা যদি ইন্টেন্সিভ লাইফস্টাইল, মানে দেখা গেছে যদি খুব বেশি, মানে অ্যাটলিস্ট 15% মতো ওয়েট লস করা যায়, মানে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসটাকে রেমিশনে আনা যায়। মানে ধরুন সুগারটা নর্মাল ফিরে এলো, কিন্তু এক্ষেত্রেও কিন্তু রেগুলার সেই হেলদি লাইফস্টাইলটা মেনটেন করে যেতে হবে, প্রপার ওয়েট এবং বিএমআই মেনটেন করে যেতে হবে, এবং রেগুলার মনিটরিং করতে হবে। না হলে কিন্তু আবার যদি আপনি লাইফস্টাইলটা চেঞ্জ করে থাকেন বা মেনে না চলেন, তাহলে কিন্তু ডায়াবেটিসটা আবার আসতে পারে। সুতরাং ইন্টেন্সিভ লাইফস্টাইল ফলো করে আমরা দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে ইনিশিয়াল যারা ওবিস, তাদের দেখা যায় যে ওবেসিটি রিলেটেড ডায়াবেটিস, তাদেরকে দেখা যায় যে অ্যাটলিস্ট মানে তারা যদি 15% মতো ওয়েট কমাতে পারে, তাহলে কিন্তু ডায়াবেটিসটা অনেক ক্ষেত্রে রেমিশন হয়।
কিন্তু তার মানে এই নয় যে পুরোপুরি কিওর। আমাদের কিন্তু রেগুলার মনিটর করে যেতে হবে। এটা কিন্তু আবার যদি লাইফস্টাইল বা অন্য কিছু ঠিকঠাক ফলো করা না, তাহলে কিন্তু আবার আসতে পারে। এবং এই ডায়াবেটিসটা যদি আমরা প্রি ডায়াবেটিস স্টেজে ধরতে পারি, মানে যখন H1C ভ্যালুটা 5.7 থেকে 6.4 এর মধ্যে, বা ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা 100 থেকে 126 এর মধ্যে, বা পোস্টপান্ডিয়াল প্লাজমা গ্লুকোজটা যদি 140 থেকে 199 এর মধ্যে থাকে। এই প্রি ডায়াবেটিস স্টেজে কিন্তু অনেক সময় আমরা ইন্টেনসিভ লাইফস্টাইল ফলো করে এটাকে কিন্তু রিভার্স করতে পারি বা ডিলে করতে পারি ডায়াবেটিস। ডাক্তারবাবু, আমাদের মানে বাঙালিদের ভীষণ প্রিয় হচ্ছে মিষ্টি। তো এখানে দর্শকদের অনেকেরই প্রশ্ন আছে যে মিষ্টি আম মানে এটা কি নিয়ন্ত্রণ করার জন্য কি আমরা পুরোটা কি বন্ধ করে দেবো খাওয়াটা? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন করেছো। কেননা অনেকেই জানতে চায় যে ডাক্তারবাবু এই আমের সিজন আমের আম season। আম হুম। খাবো কিনা। হ্যাঁ। অবশ্যই, মানে এটা যদি একটা সুগারের রোগীকে বলি যে আম খাবেন না, এটা কিন্তু তাদের প্রতি একটা ইনজাস্টিস। মানে সিজনাল ফ্রুট, এবার হ্যাঁ আমরা খেতে পারি কিন্তু উইথ মডারেশন। মানে আমি পুরো একটা গোটা আম খেলাম না, কিন্তু একটা স্লাইস খেলাম, আমের স্বাদও পেলাম, কিন্তু আমার ক্যালোরি ইনটেকও অতটা বেশি হলো না। সুতরাং টোটাল ক্যালোরি ইনটেকটা যদি আমি রেস্ট্রিক্টেড রাখতে পারি, তাহলে কিন্তু এটা কোনো প্রবলেম করবে না। সুতরাং আমি সেই জন্য সুগারের রোগীকে বলি হ্যাঁ আম খাবেন, কিন্তু অবশ্যই একটা স্লাইস, গোটা আম নয়। আর মিষ্টি, এটা খুব ভালো বলেছো যে মিষ্টি বাঙালির প্রিয় মিষ্টি। তা মিষ্টিটা হ্যাঁ রেগুলার আমি খেতে বারণ করব। আর যদি খেতেই হয় সেক্ষেত্রে যেগুলো লো ফ্যাট ডেয়ারি মিল্ক, সেই জাতীয় মিল্ক চকলেট। দিয়ে যদি হুম। তৈরি হয় হুম। সেরকম, বা চকলেট না, মানে বা যেমন লো ক্যালোরি সুইটনার, এইসব দিয়ে যদি হ্যাঁ। মিষ্টিটা তৈরি হয়, তাহলে কিন্তু আমরা উইথ মডারেট অ্যামাউন্ট আমরা নিতে পারি, কিন্তু রেগুলারলি না। সেটা ধরুন মাসে একবার হ্যাঁ। দুবার নিলাম, কিন্তু টোটাল ক্যালোরি ইনটেকটা যেন সারাদিনে ঠিক থাকে। সুতরাং আপনি মিষ্টিও এনজয় করুন, আমও এনজয় করুন, কিন্তু সাথে সাথে আপনি চেষ্টা করবেন যে টোটাল ক্যালোরি ইনটেকটা যেন ঠিক আপনাকে যে ক্যালোরি ডায়েট ডাক্তারবাবু দিয়েছেন আপনি যেন সেইটা ফলো করুন। তাহলে কিন্তু আমি মনে করি যে আপনি কিন্তু আমের স্বাদও উপভোগ করতে পারবেন, মিষ্টিরও উপভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম ডায়াবেটিসের সম্বন্ধে। তবে বন্ধুরা, আমি বলবো আপনি তোমাদের সবাইকে ব্লাড সুগারটা অবশ্যই চেক করি। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।